এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন অন্ধকার চরের অভিশাপ। বন্ধুরা, গল্প শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের এরকম আরও নতুন নতুন গল্প শুনতে পারেন। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার শালিকডাঙ্গা। গ্রামের একপাশ দিয়ে বয়ে গেছে বিশাল নদী ধলেশ্বরী। বর্ষাকালে নদীটা যেন রাক্ষসের মতো ফুলে ওঠে। নদীর মাঝখানে ছিল একটা ছোট্ট চর, যেটাকে গ্রামের মানুষ অন্ধকার চর বলে ডাকত। চরটার নাম শুনলেই গ্রামের বয়স্কদের চোখে ভয়ের ছায়া নেমে আসত, কারণ বহু বছর আগে সেখানে নাকি এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। গ্রামের মানুষ বলতো, সূর্য ডোবার পর ওই চড়ে গেলে কেউ আর ফিরে আসে না। কিন্তু এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দিত গ্রামেরই এক যুবক, অরিন্দম। অরিন্দম ছিল সাহসী আর কৌতূহলী। ভূত প্রেতের গল্পে তার বিশ্বাস ছিল না। সে কলকাতায় পড়াশোনা করত। ছুটিতে গ্রামে এলে গ্রামের মানুষ তাকে ঘিরে নানা গল্প বলতো। এক সন্ধ্যায় চায়ের দোকানে বসে অরিন্দম শুনছিল গ্রামের বৃদ্ধ হরিপদ কাকার কথা। হরিপদ কাকা ধীরে ধীরে বললেন, আজ থেকে ৩০ বছর আগে ওই চরে এক জমিদারের বাড়ি ছিল। জমিদার রুদ্রনারায়ণ ছিল নিষ্ঠুর মানুষ। গ্রামের গরিবদের উপর অত্যাচার করত। এক রাতে গ্রামের মানুষ বিদ্রোহ করে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারপর থেকেই নাকি ওই চরে অশরীরীদের বাস। অরিন্দম হেসে বলল, এগুলো শুধু গল্প কাকা। হরিপদ কাকার মুখটা গম্ভীর হয়ে গেল। গল্প নয় রে, আমি নিজের চোখে দেখেছি। চায়ের দোকানে হঠাৎ নীরবতা নেমে এল। অরিন্দম মজা করে বলল, ঠিক আছে, কাল রাতে আমি ওই চড়ে যাব। কথাটা শুনে সবাই চমকে উঠল। পাগল হয়েছিস? ওখানে গেলে আর ফিরবি না। গত বছরও এক মাঝি গিয়েছিল, তার নৌকা ভেসে ফিরেছিল, মানুষটা নয়। কিন্তু অরিন্দম সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল। পরদিন সন্ধ্যায় সে একটা টর্চ, মোবাইল আর ক্যামেরা নিয়ে নদীর ঘাটে পৌঁছাল। গ্রামের মাঝি নিতাই প্রথমে যেতে রাজি হচ্ছিল না। অনেক বোঝানোর পর সে বলল, আমি শুধু তোকে চড়ে নামিয়ে দেব, তারপর ১ মিনিটও দাঁড়াবো না। আকাশে তখন কালো মেঘ জমছে। নদীর জল অদ্ভুতভাবে ঢেউ খেলছে। নৌকা ধীরে ধীরে অন্ধকার চরের দিকে এগোতে লাগল। চরের কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল, যেন চারপাশের তাপমাত্রা এক মুহূর্তে কমে গেল। নিতাই ভয়ে কাঁপা গলায় বলল, দেখেছিস, এখানে এলেই এমন হয়। অরিন্দম হাসল, কিন্তু তার নিজেরও অদ্ভুত লাগছিল। চড়ে পা রাখতেই সে বুঝল জায়গাটা সত্যিই ভয়ঙ্কর। চারদিকে শুকনো গাছ, ভাঙা ইটের স্তূপ আর অদ্ভুত নীরবতা। নিতাই দ্রুত নৌকা ঘুরিয়ে চলে গেল। অরিন্দম টর্চ জ্বালিয়ে সামনে এগোতে লাগল। কিছু দূর যেতেই সে একটা ভাঙা প্রাসাদের ধ্বংসাবশেষ দেখতে পেল। দেয়ালগুলো আধভাঙা, তবুও বোঝা যায় একসময় জায়গাটা রাজকীয় ছিল। হঠাৎ তার কানে এল ঝন ঝন ঝন। মনে হলো কারো পায়ের নুপুরের শব্দ। অরিন্দম থেমে গেল। চারপাশে কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করতেই শব্দটা আবার শোনা গেল, ঝন ঝন ঝন। এবার শব্দটা যেন আরও কাছে। অরিন্দম টর্চ ঘুরিয়ে চারদিকে তাকাল। কেউ নেই, কিন্তু ঠিক তখনই তার টর্চের আলো গিয়ে পড়ল একটা সাদা ছায়ার উপর। দূরে একটা মহিলা দাঁড়িয়ে আছে। লম্বা সাদা শাড়ি, এলোমেলো চুল। মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। অরিন্দমের বুক কেঁপে উঠল। মহিলার চোখ দুটো সম্পূর্ণ সাদা। হঠাৎ টর্চটা নিভে গেল। চারপাশ অন্ধকারে ডুবে গেল। অরিন্দম তাড়াতাড়ি টর্চে চাপ দিতে লাগল। কয়েক সেকেন্ড পর আলো জ্বলতেই সে দেখল সামনে কেউ নেই। হয়তো চোখের ভুল, নিজেকে বোঝাল সে, কিন্তু তার বুকের ভিতর ধুকপুকানি বাড়ছিল। সে মোবাইল বের করে ভিডিও করতে লাগল। ভাঙা প্রাসাদের ভিতরে ঢুকতেই একটা পচা গন্ধ নাকে এল। দেয়ালে পুরনো ছবির ছেঁড়া অংশ ঝুলছে। হঠাৎ একটা ঘর থেকে ভেসে এল ফিসফিস শব্দ। ফিরে যা! অরিন্দম চমকে উঠল। সে ধীরে ধীরে ঘরের দিকে এগোল। ঘরের ভিতর ঢুকতেই দেখল একটা পুরনো দোলনা নিজে নিজে দুলছে, কিন্তু বাতাস নেই। দোলনার পাশে একটা ছোট্ট পুতুল পড়ে আছে। পুতুলটার চোখ নেই। অরিন্দমের হাত কাঁপতে শুরু করল। ঠিক তখনই পিছন থেকে দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। সে ঘুরে দাঁড়াল। দরজা বন্ধ।
অরিন্দম দৌড়ে গিয়ে দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে কেউ চেপে ধরেছে। হঠাৎ ঘরের এক কোণ থেকে শিশুর কান্নার শব্দ ভেসে এল। ওয়া ওয়া! অরিন্দম ধীরে ধীরে পিছনে তাকাল। অন্ধকার কোণায় একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে, তার শরীর কাদায় ভরা, চোখ দুটো রক্তলাল। মেয়েটা ধীরে ধীরে বলল, আমার মা কোথায়? অরিন্দমের গলা শুকিয়ে গেল। সে কিছু বলার আগেই মেয়েটা হঠাৎ চিৎকার করে উঠল, এক বিকট চিৎকার। চারপাশের দেয়াল কেঁপে উঠল। অরিন্দম ভয়ে দরজায় জোরে ধাক্কা মারল। এবার দরজাটা খুলে গেল। সে দৌড়ে বেরিয়ে এল। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। বজ্রপাতের আলোয় পুরো চরটা আলোকিত হয়ে উঠছে। অরিন্দম দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ, কিন্তু তারা স্বাভাবিক নয়। তাদের শরীর পুড়ে কালো হয়ে গেছে, চোখগুলো জ্বলছে। তারা ধীরে ধীরে অরিন্দমের দিকে এগিয়ে আসছে। একজন কর্কশ গলায় বলল, তুই কেন এসেছিস এখানে? অরিন্দম পিছিয়ে যেতে লাগল। হঠাৎ সে বুঝতে পারল পিছনে নদী, আর যাওয়ার রাস্তা নেই। চারদিক থেকে পুড়ে যাওয়া মানুষগুলো তাকে ঘিরে ফেলল। তখনই বজ্রপাতের আলোয় সে দেখল তাদের মাঝে দাঁড়িয়ে আছে এক লম্বা লোক, কালো পোশাক, মুখ অর্ধেক পোড়া। লোকটা ধীরে ধীরে বলল, আমি রুদ্রনারায়ণ। অরিন্দমের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। রুদ্রনারায়ণ বলল, গ্রামের মানুষ আমাকে পুড়িয়ে মেরেছিল, কিন্তু তারা জানত না মৃত্যুর পরেও আমি ফিরব। হঠাৎ চারপাশে অদ্ভুত হাসির শব্দ ছড়িয়ে পড়ল। রুদ্রনারায়ণ হাত তুলতেই মাটি কাঁপতে শুরু করল। নদীর জল উত্তাল হয়ে উঠল। অরিন্দম দৌড় দিতে গিয়েও পড়ে গেল। তার সামনে হঠাৎ মাটি ফেটে একটা হাত বেরিয়ে এল, পোড়া হাত। তারপর আরও হাত। মাটির নিচ থেকে অসংখ্য মানুষ বেরিয়ে আসছে। অরিন্দম চিৎকার করে উঠল। ঠিক তখনই দূরে নৌকার আলো দেখা গেল। নিতাই! নিতাই চিৎকার করল, দৌড়ে আয়! অরিন্দম উঠে প্রাণপণে নদীর দিকে দৌড়াল। পিছন থেকে বিকট হাসির শব্দ ভেসে আসছে। সে নৌকায় লাফ দিতেই নিতাই দ্রুত বৈঠা চালাতে শুরু করল, কিন্তু নদীর জল অস্বাভাবিকভাবে উত্তাল হয়ে উঠেছে। নৌকা দুলছে। হঠাৎ নদীর জল থেকে একটা হাত উঠে নিতাইয়ের পা চেপে ধরল। নিতাই চিৎকার করে জলে পড়ে গেল। বাঁচাও! অরিন্দম হাত বাড়াল, কিন্তু অন্ধকার জলের নিচ থেকে অসংখ্য হাত নিতাইকে টেনে নিচে নিয়ে গেল। কয়েক সেকেন্ড পর নদী আবার শান্ত। নিতাই নেই। অরিন্দম আতঙ্কে বৈঠা চালাতে লাগল। অবশেষে সে গ্রামের ঘাটে পৌঁছাল। গ্রামের মানুষ তাকে ওই অবস্থায় দেখে হতবাক। তার শরীর কাদা আর রক্তে ভরা। অরিন্দম কাঁপা গলায় সব ঘটনা বলল। কেউ বিশ্বাস করল না, কিন্তু পরদিন সকালে যখন গ্রামের কয়েকজন মাঝি নদীতে গেল, তারা জলের উপর ভাসতে দেখল নিতাইয়ের ছেঁড়া গামছা। তারপর থেকে অরিন্দম আর কখনো স্বাভাবিক হতে পারেনি। সে মাঝরাতে চিৎকার করে উঠত, বলতো, ওরা আসছে, ওরা আমাকে ডাকছে। কয়েক মাস পর সে কলকাতায় ফিরে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এক বর্ষার রাতে গ্রামের এক কিশোর নদীর ধারে মোবাইলে ভিডিও করছিল। হঠাৎ সে দূরে অন্ধকার চরের দিকে ক্যামেরা ঘোরায়। ভিডিওতে দেখা যায় ভাঙা প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মহিলা, তার পাশে কয়েকটা পোড়া মানুষ, আর তাদের মাঝে দাঁড়িয়ে অরিন্দম। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা। পরদিন সেই ভিডিও পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল অন্য। অরিন্দম তখন কলকাতার এক মানসিক হাসপাতালে ভর্তি, আর ভিডিওটা যেদিন তোলা হয়েছিল সেদিন রাতেই হাসপাতালের ঘর থেকে অরিন্দম রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। আজও শালিকডাঙ্গা গ্রামের মানুষ সূর্য ডোবার পর নদীর ধারে যায় না, কারণ গভীর রাতে নাকি এখনও শোনা যায় ঝন ঝন ঝন, নুপুরের সেই ভয়ঙ্কর শব্দ। বন্ধুরা, শেষ হলো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপমের স্টোরি লাইন শুনতে থাকুন। ধন্যবাদ।